গায়ে এবং ইঞ্জিন থেকে বাতাসটা ছিটকে যাচ্ছে। আবার এখান থেকে ইঞ্জিনের গায়ে, আবার ইঞ্জিন থেকে এখানে বাতাসটা আসতেছে। আবার যদি দেখি ইঞ্জিনের গায়ে, ইঞ্জিন থেকে বাতাসটা আসতেছে। এখন আসি, এই ইঞ্জিনটা কি গরম না? কারণ এর মধ্যে একটু পরে ব্লাস্ট হচ্ছে, আর এখানে যে বাতাসটা আছে সেই বাতাসটা তুলনামূলকভাবে ঠান্ডা। তাহলে আমাদের বাতাসের কাজ কি ছিল? বাতাসের ঠান্ডা যে আর্দ্রতা আছে সেটা ইঞ্জিনকে দেবে, ইঞ্জিন থেকে গরমের যে টেম্পারেচারটা আছে ওটাকে টেনে নিয়ে এই ঠান্ডা বাতাসটা হয়ে যাবে গরম, আর গরম ইঞ্জিনটা হয়ে যাবে ঠান্ডা। এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু এখানে যখন আমরা বাতাসের সাথে ইঞ্জিনের সংস্পর্শ ঘটাইছি, তখন এই বাতাসটা ইঞ্জিনের মধ্যে যে তাপ দেওয়া নেওয়ার করবে এই দেওয়ার কোনো সময় পাইনি। কারণ এখানে প্লেন সারফেস, বাতাস আসবে ঝাপটা খেয়ে চলে যাবে, আসবে ঝাপটা খেয়ে চলে যাবে, আসবে ঝাপটা খেয়ে চলে যাবে। এই সমস্যার সমাধানের জন্য ম্যানুফ্যাকচার কোম্পানি কি করলো? এইরকম করে খাঁচ কাটা ব্লেড লাগাইছে। এখন ব্লেড লাগাইলে কি সুবিধা হয়? এই বাতাসটা যখন এসে এই চিপার মধ্যে ঢোকে তখন প্রথমে ধাক্কা খায় এই ব্লেডের সাথে, এরপরে ধাক্কা খায় ইঞ্জিনের বডির সাথে, এরপর ধাক্কা খায় এই প্লেটের সাথে, এবং তারপরে এখান থেকে বের হয়ে যায়। এতে কি হইল? এতে যেটা হইল, বাতাস যত বেশি ধাক্কা খাচ্ছে তত বেশি সময় ধরে ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে, এবং এই অবস্থানকে কাজে লাগায় মূলত আমরা তাপের আদান প্রদানের ব্যাপারটা করছি। তার মানে উনি যেটা বলছে ঠিক বলছে। তাহলে ফিন্সের কাজ, সরি, এই ব্লেডগুলোর কাজ হচ্ছে এখান থেকে যে বাতাসটা আসবে সেই বাতাসটার গতিটাকে কমায় দেওয়া। কারণ বাতাস যত বেশি ধাক্কা খাবে ওর গতি তত কমবে, এবং যত গতি কমবে তত বেশি সময় ধরে এই জায়গার মধ্যে আটকে থাকবে, এবং তাপের যে আদান প্রদানের ব্যাপারটা এটা করার পরে বাতাসটা বের হয়ে যাবে। যার কারণে এইভাবে আমরা কুলিং সিস্টেমকে আমাদের গাড়িতে কাজে লাগাইলাম। কিন্তু এইভাবে চলতে চলতে দেখা গেল যে এই কুলিং সিস্টেমটা আমাদের গাড়ির হিট প্রপার ট্রান্সফার হচ্ছে না। তখন আমরা এর সাথে পানি যুক্ত করলাম, এবং সেই পানির মাধ্যমে এখন পর্যন্ত আমাদের গাড়িগুলোতে ঠান্ডার মাধ্যমটা চলতেছে। এখন যদি এই ব্লেডের কাজগুলো বুঝে থাকেন, এই সেই ব্লেডগুলো। এখন আসি, বারবার যে বলতেছি ব্লেড, এর আসলে টেকনিক্যাল নাম কি? এর টেকনিক্যাল নাম হচ্ছে ফিন্স। ফিন্স কি? ফিন্স কথাটা আসছে মাছের পাখনা থেকে। ফিন্স মাছের পাখনা, ইংরেজি নাম হচ্ছে ফিন্স। এইটা মাছের পাখনার মতো কাজ করে। কি? মাছ যেমন পাখনাকে কাজে লাগায় উপর নিচ জানে মনে যায়, এইটাও কাজে লাগায় নিজেকে সচল রাখতেছে। মানে এই বাতাসটা এসে কিছু সময় ধরে রেখে আবার বাতাসটাকে বের করে দিতেছে। এর কারণে ঠান্ডা বাতাস ঢুকে গরম হয়ে বের হয়, গরম ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে বাইকের গায়ে এই কাটা ব্লেডগুলো এতদিন আমরা মনে করতাম যে জাস্ট মনে হয় এমনি একটা ডিজাইন দিছি, কিন্তু আজ এইটার কাজ আমরা ক্লিয়ার করলাম। এতটুকু যদি বুঝে থাকেন, এরপর আমি এখানে আরো কয়েকটা ইনফরমেশন শেয়ার করব। এখন অনেকেই বলবেন, স্যার আমার বাইকে যে আপনি বললেন ফিন্স নাকি কিছুটা বাতাস ধরে রেখে যাবে, কিন্তু ফিন্সগুলো তো স্যার এমন সোজা সোজা থাকে। দেখবেন বাইক যখন স্ট্যান্ড করে থাকে তখন ফিন্সগুলো সোজা থাকে। এখন কথা, এই সোজা ফিন্সের মতো তো সেম জিনিস, এই যে ঢুকলো বের হইলে এখানে ধাক্কা খাওয়ার কোনো কিছু নেই, কিন্তু আপনি তো এখানে বোঝার জন্য একটু বাঁকা করে দিচ্ছেন। আসলে আমাদের বাইক যখন তো এই ফিন্সগুলো যেটা আমাদের এইভাবে সোজা করা আছে স্ট্যান্ড অবস্থায়, বাইক যখন আমাদের স্ট্যান্ড করা থাকে তখন ফিন্সগুলো এমনই সোজাই থাকে। কিন্তু যখন এর উপরে যাত্রী বসে বা ড্রাইভার বসে তখন সামনের শকআবজর্ভার একটু ডেবে যায় না ওজনের কারণে, এই ডেবে গেলে ফিন্সগুলো আর এইরকম সোজা থাকে না, তখন একটু করে বাঁকা হয়ে যায়। ধরা হয় যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন বাঁকা হয়ে যায়। এখন কথা, একে যদি আমি আগে থেকেই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে দিতাম, মানে সেটার পরে তো 30 ডিগ্রি হয়ে যেত, তাহলে ওই 30 ডিগ্রির মধ্যে তখন আর বাতাস ঢোকার মতো জায়গা থাকতো না। এই জন্য ফিন্সগুলো স্বাভাবিক অবস্থায় সোজা দেওয়া হয়, কিন্তু যখনই এর উপরে ড্রাইভার বসবে তখন সামনের শক অবজার্ভার বেঁকে যাওয়ার কারণে ইঞ্জিনটা একটু সামনের দিকে ঢিলে যায়, যার কারণে এইরকম একটা শেপ তৈরি হয়। যদি বুঝে থাকে, এরপর আমরা আরেকটা ধাপে আসি। বাইকের এই ফিন্স তো চিনলাম, বাইকের এই ফিন্সের মধ্যে কাদা ধুলাবালি অনেক কিছু লেগে যেতে পারে না, এর মধ্যে কাদা ঢুকে গেছে। এখন এখানে যে বাতাসটা আসবে, যেটা ফিন্সে ধাক্কা খাইলো, যেটা ইঞ্জিনের বডিতে ধাক্কা খাওয়ার কথা সেটা বডিতে না ধাক্কা খেয়ে ওই মাটি বা কাদাতে ধাক্কা খেয়ে চলে গেল।
তাহলে এইটা কি প্রপার কুলিং করতে পারলো না। মাঝখানে মাটি থাকার কারণে, যার কারণে আমরা মাস্টার সার্ভিস করি। মাস্টার সার্ভিস কেন করা হয় দেখবেন যে ইঞ্জিন কিছুক্ষণ পরে অ্যাক্সেলারেশন দিলে 10-15 মিনিট পর ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, আবার ইঞ্জিনকে কিছু সময় পার্কিং করে রেখে দিলে 5-7 মিনিট পরে আবার ইঞ্জিন স্বাভাবিক হয়ে যায়। যদি এইরকম কোনো কমপ্লেন আসে এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিনে, প্রথমে এই ফিন্সগুলো ভালোভাবে পানি দিয়ে ক্লিন করার চেষ্টা করবেন। এগুলো ক্লিন করলে আশা করি 70% প্রবলেম সলিউশন হয়। তাহলে মাস্টার সার্ভিসে ওরা কি করে? মাস্টার সার্ভিসে ওরা করে কি, ইঞ্জিনের এই ফিন্সের মধ্যে চিপাই চাপাই খুব জোরে স্পিডে পানি দেয়, যার কারণে ওর মধ্যে যত ধুলাবালি যা আছে সবকিছু এখান থেকে বের হয়ে আসে। তাহলে এখান থেকে শিখলাম আমরা 2টা থেকে 3টা জিনিস। এক, এয়ার কুলিং সিস্টেমে এরকম ফিন্স ব্যবহার করা হয়, যার কাজ হচ্ছে বাতাসের গতি কমিয়ে বাতাসকে কিছু সময় ওই চিপার মধ্যে ধরে রাখা। এতে বাতাস আদান প্রদানের সময়টা পায় এবং যার কারণে ঠান্ডা বাতাস ইঞ্জিন থেকে তাপ শুষে নিয়ে গরম হয়ে বের হয় এবং গরম ইঞ্জিন বাতাস থেকে তাপ টেনে নিয়ে ঠান্ডা হয়ে যায়। আসলে বারবার ঠান্ডা বললে এটা কিন্তু ঠান্ডা না, এটা কিন্তু ওই যে অপারেটিং টেম্পারেচার, কিন্তু বোঝার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আমাদের ঠান্ডা বারবার বলতেছি। তাহলে এই যদি হিসাব হয়, তাহলে ওর মধ্যে যদি কোনো কারণে কারো বাইক থাকে তারা অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যে যাতে কোনো ধুলাবালি কাদা না আটকে যায়, কারণ এর মধ্যে আটকে গেলে বাইক প্রপার কুলিং সিস্টেম ঠিকঠাক ভাবে কাজ করবে না। এতটুকু যদি বুঝে থাকেন, এবার আমরা একটু লিখবো। রিক্সা ফ্রন্টে না পুরো কভার করা থাকে লিখবো। লিখবো, লেখেন এয়ার কুলিং সিস্টেমের কম্পোনেন্ট। এয়ার কুলিং সিস্টেমের কম্পোনেন্ট। এয়ার কুলিং সিস্টেমের কম্পোনেন্ট লিখছেন? 1 নম্বর লেখেন ফিন্স, FINS। ফিন্স লিখছেন? এয়ার কুলিং সিস্টেমের একটাই কম্পোনেন্ট যেটা ফিন্স। এবার আমরা একটু নিচে লিখব ফিন্স কাজ লেখেন। ফিন্সের কাজ, ফিন্সের কাজ লেখেন। লিখব ইঞ্জিনের হিটিং সারফেস বাড়ানো। ইঞ্জিনের হিটিং সারফেস বাড়ানো। ইঞ্জিনের হিটিং সারফেস বাড়ানো। এখন তো ফিন্সের কাজ যদি লিখলাম হিটিং সারফেস বাড়ানো, কথাটার মানে বুঝছি না। আপনি শিখাইলেন এটা নাকি বাতাসকে কিছু সময় ধরে রাখে, যার কারণে ঠান্ডা হয়। তো এখানে আবার হিটিং সারফেস বাড়ানোর ব্যাপারটা বাড়ছে। হিটিং সারফেস বাড়ানোর ব্যাপারটাকে একটু যদি ক্লিয়ার করি, প্রথমে আসি, এটা একটা ছোট কাপ। এই কাপে বললাম যে 1 লিটার চা আছে। এই 1 লিটার চা একটা কাপে ঠান্ডা হতে কতটুকু সময় নেবে? পুরো ঠান্ডা হয়, অর্থাৎ এনভায়রনমেন্ট টেম্পারেচারে আসতে 10 মিনিট, আধা ঘন্টা লাগবে কমপক্ষে। বললাম যে 8 মিনিট। স্যার এই সেম পরিমাণ কাপকে আমরা একটা ছোট্ট বাটিতে দিলাম, সময় বাড়বে না কমবে? বললাম 5 মিনিট। এটাকে ছোট্ট একটা প্লেটে দিলাম, এটা আরো একটু কমে চলে আসবে 3 মিনিট। এবং এটা যদি একটা আমরা বড় গামলাতে দেই, সেম পরিমাণ চা 1 মিনিটের মধ্যে ঠান্ডা হবে। এখন কথা, চায়ের পরিমাণ তো সমান ছিল, কিন্তু এক একটা পাত্রে ঠান্ডা হতে এক এক রকম সময় কেন লাগতেছে? বিষয়টা হচ্ছে হিটিং সারফেস। অর্থাৎ হিটিং সারফেস মানে কি, চার কাপটা ছোট থাকার কারণে শুধুমাত্র উপরের লেয়ারটা চিপ মোটা, মানে উপরের লেয়ারটায় বাতাসে ধাক্কা লাগছে এবং ওই জায়গাটাকে ঠান্ডা করছে, ধীরে ধীরে পরিমাণটা ভিতরের দিকে গেছে। কিন্তু এখানে যখন দিছি, এর তুলনায় এর সারফেসটা একটু বেড়ে গেছে। আর এর সারফেস বেড়ে যাওয়া মানে কি, আমরা কিসের সারফেস বাড়াইলাম? গরমটা বাড়াইলাম না? গরমের এরিয়া যত বাড়াইলাম, বাতাস এসে তত ওখানে ধাক্কা দেবে এবং বাতাস যত বেশি ধাক্কা দেবে তত তাড়াতাড়ি কুলিং হবে। এই পরিমাণের থেকে এই পরিমাণটাকে আরো একটু বড় করলাম, তার মানে হিটিং সারফেস আরো বাড়াইছি। হিটিং সারফেস যত বেশি বাড়াবো, সেখানে বাতাস তত বেশি আঘাত করবে এবং বাতাস যত বেশি আঘাত করবে, জিনিসটা তত দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তার মানে ফিন্সের কাজ কি? আগে দেখেন তো, যখন আমার গাড়িতে কোনো ফিন ছিল না, তখন পুরো ইঞ্জিনের হিটটা শুধুমাত্র সিলিন্ডারের ওয়ালের মধ্যেই থাকতো বা ইঞ্জিন বডিতেই থাকতো।
কিন্তু যখনই আমরা ফিন্স দিছি ইঞ্জিনের বডিতে তো হিট আছে পাশাপাশি প্রতিটা ব্লেডের মধ্যে গরম গেছে না, এই প্রতিটা ব্লেড কি গরম হয়ে গেছে না, এবং প্রতিটা ব্লেড গরম হওয়ার কারণে সেম পরিমাণ গরম যেটা শুধুমাত্র এই জায়গায় ছিল সেটা এখন কিছুটা বডিতে কিছুটা ফিন্সে, তার মানে বাতাস এসে কিন্তু আমার ফিন্সে ধাক্কা দিচ্ছে আবার বডিতে ধাক্কা দিচ্ছে, যার কারণে যে জায়গাটা অনেক সময় অনেকটা গরম মানে 100% বা 100 ডিগ্রি সেলসিয়াস সেটা এখন এইটা 50 এইটা 50, তো মানে বাতাসের এখন কুলিংটা অনেকটা ইজি হয়ে গেছে। কেন ইজি হয়েছে? কারণ আমি গরমের এরিয়া বাড়াইছি, বাতাস যত বেশি ধাক্কা দেবে তত ঠান্ডা দ্রুত হবে। তাহলে হিটিং সারফেস বাড়ানোর যে কনসেপ্টটা সেটা বুঝতে পারলেন? জি। আপনাকে যদি কখনো কোশ্চেন করা হয় আপনাকে এইভাবে কিন্তু অ্যানসার দিতে হবে, এবং আমি আপনাকে বুঝাইলাম যে ফিন্স কি, কিন্তু আরেকজন যখন আপনাকে বুঝাবে ঠিক আছে ভাই ফিন্স তো হিটিং সারফেস বাড়াবে, একটু বুঝাই না। হিটিং সারফেস বাড়ানোর ব্যাপারটা আবার একবার ক্লিয়ার করি। হিটিং সারফেস বাড়ানো বলতে আমরা বুঝি যে আপনি গরমকে যত বেশি জায়গায় ছড়াই দিতে পারবেন সেটা তত দ্রুত ঠান্ডা হবে। আরেকটা ছোট্ট উদাহরণ দেই, কামার যখন একটা দা বানায় তখন প্লাসের মতো একটা চিহ্ন থাকে নাকি অনেকটা লম্বা একটা চিহ্ন থাকে? লম্বা একটা কেন লম্বা? কারণ ওই যে যে গরম লোহাটাকে যে কামড়ে ধরছে ওই হিটটা ধীরে 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 উপরের দিকে আসবে, এটা যত ডিসটেন্স কম হবে হিট তত দ্রুত এসে তার হাতে লাগবে, যত ডিসটেন্স বাড়বে ওই হিট আস্তে আস্তে বাতাস এসে ওকে ঠান্ডা করে আর হিটটাকে হাত পর্যন্ত আসতে দেবে না। তার মানে এই হচ্ছে হিটার হিটিং সারফেস বা গরমের জায়গা যত বাড়াইতে পারবেন তত দ্রুত জিনিসটা ঠান্ডা হবে। কে বোঝেন নাই? ওকে, ফিন্সের কাজ যদি আপনারা বুঝে থাকেন এবার আমাকে দুই একটা উদাহরণ বলেন তো যে আমাদের আর কোথায় কোথায় এয়ার কুলিং সিস্টেম আছে, কারো মাথায় আছে? স্যার আছে রেডিয়েটর। রেডিয়েটর তো এখন আমরা যাইনি, আমাদের এমনিতেই এতদূর তো আমরা এখনো যাইনি। আমি বললাম যে আর কোথায় কোথায় আমাদের এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। এসি। কষ্ট করার দরকার নেই, মাথায় বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। আমি বলি আমাদের বাসাবাড়ির পানির পাম্পটা আছে না, মোটরটা আছে না, এই মোটরে কখনো এরকম খাসকাটা ব্লেড দেখছেন? এটার কাজ কি? মোটরের মধ্যে যে কয়েলটা ঘোরে যেটাকে আমরা আর্মেচার বলতেছি, এই আর্মেচারটা ইলেকট্রিসিটির কারণে অলওয়েজ উত্তর মেরু দক্ষিণ মেরু মানে ওখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং প্রতিনিয়ত মেরুকে কর্তন করে বা কাটে, যার কারণে ও এসি কারেন্ট তৈরি করতে পারতেছে বা ওখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করে। তো এই যে মোটরটা যেটা আছে বা আমাদের যে অল্টারনেটর যে আছে এই অল্টারনেটরের গায়েও কিন্তু আমাদের ফিন্স আছে, দেখেন ওখানে অল্টারনেটরের গায়ে কিন্তু খাসকাটা দাঁড়া। এটাকে আমরা বলতেছি ফিন্স, এই যেগুলো কিন্তু সেম ওই খাসকাটা দাঁড়া। তার মানে এটা কি হয়, এটা যখন ঘোরে এই যখন ঘোরে তখন এর মধ্যে এই যে কয়েল দেখা যায় না, এই কয়েলের মধ্যে ইলেকট্রিসিটি থাকার কারণে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং এইটাকে যেটা আমরা ঘোরাচ্ছি সেটা একটা রোটর। এই রোটর যখন এই কয়েলটাকে আমাদের ভাষায় বলি স্টার্টার কয়েল। এই স্টার্টার কয়েলের মধ্যে যখন একটা রোটর ঘোরে তখন স্টার্টার কয়েলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হয় এবং ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা রোটরটা যখন বারবার কাটে তখন এখান থেকে এসি কারেন্ট তৈরি হয় এবং এই কারেন্ট দিয়ে আমরা আমাদের ব্যাটারিকে চার্জ করি। ঠিক আমাদের বাসাবাড়িতে যে মোটরটা আছে এই মোটরটা যখন আর্মেচার ঘোরে তখন সেখানে হিট তৈরি হয়, এই হিটটাকে ঠান্ডা করার জন্য মোটরের গায়ে ফিন্স ব্যবহার করা হয়। আর একটা যদি জায়গা বলি যেমন ট্রান্সফরমারের গায়েও কিন্তু ফিন্স দেওয়া আছে। চিনেন ট্রান্সফরমার চেনেন? আমাদের রাস্তার উপরে মানে রাস্তাতে যে কারেন্টের খাম্বাগুলোতে যে বড় বড় বক্সটা আছে এটাকে বলে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের মধ্যে ফিন্স দিয়ে কাজ করে। ট্রান্সফরমারের মধ্যে ফিন্স দেওয়ার কাজ হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে ঢুকে 11 কেভি 11,000 ভোল্ট, এই 11,000 ভোল্টটা দিন শেষে 220 ভোল্ট কি ওনাকে ঢুকাই দেন, এইদিকে ঢুকাই দেন, না ঢুকাই দিলে কেমন বলি? তাহলে এই 11,000 ভোল্ট যখন মাত্র 220 ভোল্টে কনভার্ট হয়ে বাইরে বের হয়ে যায় তখন ট্রান্সফরমারের ভিতরে কিন্তু অয়েল থাকে, জানেন ট্রান্সফরমারের তেল থাকে। এই তেলের কাজ কি? ট্রান্সফরমারের ভিতরে কেন তেল দেওয়া হয়? ট্রান্সফরমারের ভিতরে তেল দেওয়া হয় এই হিটটাকে
কমানোর জন্য, যাতে ট্রান্সফরমারটা ব্লাস্ট না হয়। এখন আসি, এই ট্রান্সফরমারের মধ্যে যখন তেল থাকে তখন এই তেলের কাজ, ট্রান্সফরমারের ভিতরে কিন্তু অনেকগুলো রিলে থাকে, মানে এরকম করে কয়েল পেছনে পেছনে তার থাকে, এই তারের হিটটাকে অ্যাবজর্ব করে শুষে নেওয়ার পরে এই তেল কি করে ট্রান্সফরমারের বডিতে যায়, এবং বডি যখন গরম হয়ে যায় তখন বডির সাথে থাকে ফিন্স তখন গরম হয়ে যায়। এবার বাতাস এসে ধাক্কা দেয় ফিন্স ঠান্ডা হয়, ফিন্স ঠান্ডা হলে বডি ঠান্ডা হয়, বডি ঠান্ডা হলে ভিতরের তেল ঠান্ডা হয় এবং কুলিং সিস্টেম ঠিক থাকে। অনেক সময় ট্রান্সফরমার ব্লাস্ট হয় না? ট্রান্সফরমার ব্লাস্ট কেন হয়? ট্রান্সফরমারের ভিতরে যখন আমরা এই অয়েলটা দেই তখন এই অয়েলের একটা ভিসকোসিটি থাকে। এখন কথা, অয়েলের ভিসকোসিটি মানে, ভিসকোসিটি জিনিসটা কি? ভিসকোসিটি জিনিসটাকে সহজ ভাষায় বলতে গেলে আঠালো ভাব। যেমন মধু আর পানি, কোনটা বেশি মোটা? মধু। তার মানে মধুর ভিসকোসিটি বেশি, পানির ভিসকোসিটি কম। তাহলে আমি যদি এখানে এক ফোঁটা মধু আর এক ফোঁটা পানি দিই, কোনটা আগে পড়বে? পানি আগে পড়বে। তার মানে এইখানে যে ট্রান্সফরমারের অয়েলটা ব্যবহার করা হয় এটা নরমালি প্রথম অবস্থায় বা প্রাথমিক পর্যায়ে হাই ভিসকোসিটি থাকে, মানে অনেকটা মোটা থাকে। যত বেশি ঘন হবে তাপ শোষণ ক্ষমতা তত বেশি, কারণ আমরা জানি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সবথেকে বেশি প্রবাহিত হয়, তরল পদার্থের তুলনামূলকভাবে একটু কম প্রবাহিত হয়। তাহলে এখানে যদি ডিরেক্ট পানি না দিয়ে আমরা আঠালো একটা তেল দেই, তাহলে ওই তেলটা কিন্তু কঠিনও না আবার তরলও না, তার মানে পানির তুলনায় ওর হিট শোষণ ক্ষমতা অনেকটা ভালো, যার কারণে এখানে একটা আঠালো তেল দেওয়া হয়। এই তেলটা দিন দিন যখন কাজ করতে 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 কোনো এক সময় যখন তার কার্যক্ষমতা কমে যায় তখন এটা পানির মতো পাতলা হয়ে যায়, এবং পানির মতো পাতলা হইলে এই পরিমাণ হিট যখন এতটুকু হয়ে বের হয়ে যাবে তখন এই তেলটা ধীরে ধীরে বাষ্প হয়। এটা কিন্তু প্রাথমিক অবস্থায় বাষ্প হয় না, কিন্তু যখন ওর লাইফ টাইম নষ্ট হয়ে যায় তখন বাষ্প হয়। এই বাষ্পটা ট্রান্সফরমার থেকে কোনো দিকে বের না হওয়ার কারণে যে দিক দিয়ে ধাক্কা দিয়ে তুলনামূলকভাবে একটু ছিদ্র বেশি পায়, সেই দিক দিয়ে যখন বের হয়ে যায় তখন এই ট্রান্সফরমারটা ব্লাস্ট হয়ে যায়। তার মানে ট্রান্সফরমার ব্লাস্ট হওয়ার মেজর কারণ হচ্ছে মেইনটেনেন্সের অভাব। প্রপার মেইনটেনেন্স না করলে ট্রান্সফরমার ব্লাস্ট হয়। আর আমরা একবার লাগাই না ফাটা পর্যন্ত চলতে এই হচ্ছে হিসাব। তার মানে ফিন্সের কাজ ক্লিয়ার। ফিন যদি বুঝে থাকেন আমরা আর এয়ার কুলিং সিস্টেমে সময় দিব না, আমরা এখন ওয়াটার কুলিং এ চলে যাব। তাহলে আরেকবার রিক্যাপ করি। এয়ার কুলিং সিস্টেমে ব্যবহার করা হয় ফিন্সের কাজ হচ্ছে হিটিং সারফেস বাড়ানো। হিটিং সারফেস যত বেশি বাড়বে বাতাস তত বেশি জায়গা জুড়ে দখল করবে, এবং যত বেশি জায়গায় আঘাত করবে জিনিসটা তত দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এতটুকু যদি বুঝে থাকেন, এখন কথা, তাহলে আমাদের তো এয়ার কুলিং দিয়েই কাজটা হতো, তাহলে কেন আমরা ওয়াটার কুলিং এ আসলাম? একটু খেয়াল করেন, ওয়াটার কুলিং এ আসলাম মেজর কারণ হচ্ছে এয়ার কুলিং সিস্টেম কোনো জিনিসকে যদি 30 মিনিটে ঠান্ডা করে, সেখানে ওয়াটার কুলিং সিস্টেম 1 মিনিটে জিনিসটাকে ঠান্ডা করে। তার মানে ওর 30 ভাগ বা 30 গুণ আগেই ওয়াটার কুলিং সিস্টেম আমার কুলিং সিস্টেমটা করবে। তার মানে ধরলাম যে এই ইঞ্জিনটার টেম্পারেচার আছে 700 ডিগ্রি সেলসিয়াস, এই 700 থেকে এটাকে যদি 35 ডিগ্রি সেলসিয়াস করতে ওয়াটার কুলিং সাইড এয়ার কুলিং সিস্টেমে 30 মিনিট সময় লাগে, তাহলে ওয়াটার কুলিং সিস্টেম এটা আমার 1 মিনিটে নিয়ে আসতে পারবে। তার মানে এখনকার গাড়ি পারফরম্যান্স বাড়তেছে, টেম্পারেচার বা হিট বাড়তেছে, যার কারণে আর এয়ার কুলিং ব্যবহার না করে আমরা ওয়াটার কুলিং এ চলে আসছি। এখন কথা, ওয়াটার কুলিং সিস্টেম তো শুধু একটা নাম, কিন্তু এখানে বেশ কয়েকটা চাইল্ড